হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। করবি না, বুঝছিস? এখন কালকে দেখা করিস। তুমি আবার আমাকে তুই তোকারি করতেছো, এটা কিন্তু ঠিক না, জানো? বাদ দে, এইসব নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করতেছে না। এখন বল, কালকে কোথায় কি কি করবি আমাকে একটু বল। সেটা না হয় পরে বলবো, কালকে দেখা হলে সবকিছু বলবো। এখন আমার একটু ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। পাচ্ছে মানে? এত তাড়াতাড়ি ঘুমাবি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো কখন এত তাড়াতাড়ি ঘুমাস না। দেখো, 2-3 দিন ধরে আমি প্রচুর দৌড়াদৌড়ি করতেছি, শরীরটা অনেক ক্লান্ত, ঠিক মতো ঘুমাতে পারতেছিলাম না। এই 2-3 দিন না, তাই একটু ঘুম ধরতেছে। ও আচ্ছা, সেটা আগে বলবা না? সেটা বললেই তো হয়। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, তোমায় আর ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করতেছে সেটা কখন বললাম? আমি বললাম একটু ক্লান্ত আজকে, একটু ঘুমাই, কালকে তো দেখা হচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আসিস, আর আমিও তাহলে এখন একটু ঘুমাই। আমি আর কি করি একা। আচ্ছা, আমার কলিজা, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমি কালকে রাত্রে তোমাকে অনেকক্ষণ সময় দেব, যতক্ষণ তুমি চাইবে। আর বলতে হবে না, আমি বুঝতে পারতেছি কি হবে না হবে। কালকে রাত্রে, এখন কালকে দেখা যাবে। টাটা। কথাটা বলে মাসুদ ফোন রেখে দিল। আর পরে এদিকে আপন এর সাথে কিছুক্ষণ এসএমএস করলো। কালকে কখন আসবে, কি করবে না করবে, কোথায় ঘুরবে, সবকিছু প্ল্যানিং করলো তারা দুজনে এসএমএসে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লো। এদিকে মাসুদ তো আগে ঘুমিয়ে পড়েছে, অনেক ক্লান্ত শরীর নিয়ে। সকালে ঘুম থেকে উঠে মাসুদ অফিসের জন্য ছোটাছুটি করতে লাগলো। আর এদিকে তার প্রেমিকা পরপুরুষের জন্য অপেক্ষা করতেছে, কখন আসবে আর কখন তার সাথে ঘুরতে যাবে। পরি কিছুক্ষণ অপেক্ষা করলো আপনের জন্য। আপন একটু পর বাইক নিয়ে চলে আসলো পরি এর বাসায়। এত লেট করলেন যে? সকাল 9টা বেজে গিয়েছে, আমি না আপনাকে এর আগে আসতে বললাম? আসলে বাসায় একটু ম্যানেজ করতে সমস্যা হয়ে গিয়েছে, বলছে যে এখন যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক। আপনি আবার এই কথাগুলো বাসায় বলে আসেন? আপনি কি মানুষ? এই কথাগুলো কেউ বাসায় বলে? একটু না বললে আম্মু আবার টেনশন করবে যে কোথায় গিয়েছি, বারবার ফোন করবে, তখন তো আর আপনাকে ঠিক মতো সময় দিতে পারবো না। আম্মুর বাধ্য ছেলে, তাই না? আম্মু এতবার ফোন দিলে তখন বলতে পারতেন। এখন বলছেন, এখন তো লেট করে ফেলছেন। এখন আর কি করার আছে? এখন একটু বকবক কম করেন আর চলেন, কারণ এমনিতেই আমি লেট করে ফেলেছি। এখন আপনি যদি এরকম করেন তাহলে বলতে থাকেন, আরো লেট হয়ে যাবে। আপনার তো সাহস কম না? আপনি আমাকে বলছেন আমি বকবক করি। আপনার কিন্তু খবর খারাপ আছে। আমি মজা করে বললাম, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো কিছুই নেই। কিছু বলবেন, তারপর বলবেন যে মজা করে বলেছি। এটা কিন্তু মেনে নিতে পারবো না। আমি কি এখনো আপনার সেই কাছে গিয়েছি যে আপনি আমাকে মজা করে বলবেন? আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো মাপ চাচ্ছি। আর কখনো এরকম ভুল হবে না। আমার এই কানে ধরতেছি, এখানে উঠবোস করতেছি মহারানী, এখন উঠে বসেন মহারানী। এবারের মতো মাফ করে দিচ্ছি। নেক্সট টাইম যদি এরকম ভুল করেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট টাইম আর আমার এরকম কোনো ভুল হবে না, সবকিছু ঠিকঠাক মতোই থাকবে। আর সবকিছু দেখে শুনে আমি কথা বলবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন আমি যেদিকে বলবো আপনি শুধু যাইতে থাকবেন। আমি আপনাকে রাস্তাতে দেখিয়ে দিচ্ছি। আপনি যা বলবেন মহারানী তাই হবে, কারণ আজকে সময়টা শুধু আপনার জন্য বরাদ্দ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শুরু করেন। আমি তো উঠে বসে পড়েছি। আর আপনার তো এখনো গাড়ি স্টার্ট করার নাম নিচ্ছে না। তারপর পরি এবং আপন দুজনে বেরিয়ে পড়ল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিকে মাসুদ সকাল সকাল অফিসে এসে উপস্থিত। আজকে তার রেজাল্ট হবে, তার চাকরিটা হবে কিনা। মাসুদের সাথে সাথে মাসুদের একটা ফ্রেন্ড এসেছে, কারণ মাসুদ উল্টাপাল্টা কোনো কাজ করতে না পারে। কারণ যদি চাকরি না হয়, টেনশনে পড়ে গিয়ে যদি কোনো কিছু করে ফেলে, তখন কি হবে। তার জন্য তার একটা ফ্রেন্ড এসেছে যে উল্টাপাল্টা কোনো যেন করতে না পারে মাসুদ। দেখ বন্ধু, একদম টেনশন করিস না, সবকিছু ঠিকঠাক থাকবে। বুঝছিস না কেন? আমি তো ঠিকঠাক সবকিছু বুঝতে পারতেছি, কিন্তু একটা কথা কল্পনা করে দেখো, আমার চাকরিটা না হলে আমার কি হবে? এতই যখন তুই ভাবিকে ভালোবাসিস, তাহলে তোর বাবার কাছ থেকে তুই চারটা নিচ্ছিস না কেন? পরে ছেড়ে দিবি। তুই সবকিছু ভালো করে জানিস, তারপরে তুই এই কথা বললি কিভাবে বলতো আমাকে একটু খুলে? আমি তোর টেনশন দেখে এই কথা বলতে বাধ্য হলাম, কারণ তুই যেই পরিমাণ টেনশন করতেছিস, কখন যে কি হয়ে যায় তোর। আমার কোনো কিছুই হবে না, সবকিছু ঠিকঠাক আছে, আর সবকিছু ঠিকঠাক থাকবে, আমার বউ আমার পাশে আছে। তাহলে এত টেনশন করছিস কিসের জন্য?
ভাবি তো সবকিছু ম্যানেজ করে নেবে। তার বাবাকে ম্যানেজ করতেছে এতদিন থেকে, এরপরও করবে। দেখ মেয়েটা আমার জন্য আর কত বাবার সাথে মিথ্যা নাটক করবে সেটাই বল আমাকে। আমি আর কতদিন এটা সহ্য করব। সেটাও একটা কথা, কতদিন আর এভাবে চলতে পারে। এসব বাদ দে এখন, বাদ দিয়ে চুপচাপ থাক, দেখি কি হয়। এই পৃথিবীতে না টাকা ছাড়া কোনো কিছু এখন মানুষ চোখে দেখে না। সবকিছু টাকার উপর নির্ভর করে। টাকা থাকলে সবকিছু আছে, টাকা না থাকলে কিছুই নেই। পৃথিবীটা দিন দিন যেরকম হয়ে যাচ্ছে, না কিছুদিন পর দেখবি যে টাকা আছে যার কাছে, তার কাছে সবকিছু আছে, যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, কোথাও তাকে দাম দিবে না। এখনো যেটা শুরু হয়ে গিয়েছে আর তুই কিছুদিন পরের কথা বলতেছিস। দেশের অবস্থা দেখছিস, অর্থনৈতিক কি খবর? দেশের দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। যারা রাজনীতিবিদ আছে তারা যদি নিজে আত্মসাদের জন্য সবকিছু করে তাহলে তো এরকম হবে। আর কিছু আমলা আছে যারা টাকা দিয়ে সবকিছু গুদামজাত করে রাখে, দাম বৃদ্ধি হলেই তারপর বাজারে বিক্রি করে সবকিছু। দিন দিন দেশটা কি হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করেছিস? দিন দিন সবকিছু কেমন জানি হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এই টাকার জন্য দেখবি একদিন মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না। এখনই যে অবস্থা হয়েছে, কিন্তু কিছুদিন পর দেখবি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাদ দে, এসব নিয়ে টেনশন করতে গেলে মাথা ঠিক থাকে না। সবসময় খালি মাথায় টেনশন ভরপুর করে। দেখ কি যে হবে পৃথিবীর, আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার অবস্থা খারাপ যে একটা চাকরি করি, সেটাও দিয়ে দিনকাল কোনো মতে যাচ্ছে, কিন্তু সন্তান হলে যে কি হবে। তাও তো দিনকাল ভালোই যাচ্ছে, যেভাবে নিজের সংসারের সাথে জড়িত আছিস আর যেভাবে নিজের মা বাবাকে দেখতেছিস। আমি তো কিছুই করতেছি না। তারপর দুজনে অফিসের বাইরে অপেক্ষা করতে লাগলো। রেজাল্টের ঘোষণা করা হলো, যারা বাদ পড়েছে তাদের নাম ঘোষণা করা হলো। একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু মাসুদের নাম ঘোষণা করতেছে না। তার মানে কি মাসুদের চাকরিটা হয়ে গিয়েছে? এরপর যাদের চাকরি হয়েছে তাদের নাম ঘোষণা করলো, আর তারা একে একে ভিতরে যাচ্ছে, কিন্তু এখানেও মাসুদের নাম নেই। তখন কি ভাববে মাসুদ? তাহলে মাসুদের নাম গেল কোথায়? যারা বাদ পড়েছে সেখানেও মাসুদের নাম নিল না, যারা চাকরি পেয়েছে তাদের সেখানেও মাসুদের নাম নিল না। ব্যাপার কি? মাসুদ পড়ে গেল মহা টেনশনে। আর এদিকে পরি এবং আপন দুজনেই নদীর ধারে এসে বসে আছে। সত্যি জায়গাটা অনেক চমৎকার। আপনি আমাকে এভাবে একটা সকালবেলায় সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনা করিনি। আমরা আগে আমার ফ্রেন্ডরা মিলে এখানে আসতাম, কিন্তু ইদানিং আসা হয় না। বড় হয়ে গিয়েছে তো একটু আব্বু রাগ করে এখানে আসলে। ফন্ড ছেলে পেলে আড্ডা দেয় তো। সেটা তো নিজ চোখে দিয়ে দেখতে পাচ্তেছি, এখানে ভণ্ড ছেলেদের অভাব নেই। আচ্ছা, এইসব কথা না বলি। তারা তাদের মতো তাদের বাপের টাকায় যা খুশি তাই করুক। আপনি আর আমি এখানে এসেছি আমাদের সৌন্দর্য মুহূর্ত উদযাপন করার জন্য। আমি সেটাই করি। আপনি কি আমার হাতে হাত রাখবেন আর এই নদীর ধারে আমার সাথে একটু হাঁটবেন? এখন এই অবস্থায় আমি তো কোনো প্ল্যানিং করিনি এটা নিয়ে। তাহলে এটা কেন হবে? আমার না খুব ইচ্ছা করতেছে, আপনার হাতে হাত রেখে এই নদীর ধারে হাঁটার ইচ্ছা করতেছে খুব। আচ্ছা, এখানে ফুচকা পাওয়া যায়? আমাকে আপনি ফুচকা খাওয়াবেন, আমি আপনার ইচ্ছা পূরণ করব। শুধু এটুকু আবদার নাকি আরো আছে? আরো কোনো আবদার থাকলে বলতে পারেন, আমি সব আবদার পূরণ করব আপনার। না, আর করার কোনো অবদান নেই। এখানে ফুচকা না অনেক ভালো লাগে। আপনি প্লিজ আমার জন্য 2 প্লেট ফুচকা নিয়ে আসবেন, আর আপনার জন্য 1 প্লেট। আমি খাবো না, কিন্তু আপনি খাবেন আমি সেটা দেখবো মন ভরে। এটা আবার কেমন কথা? আপনি খাবেন না আমি খাবো একা একা, এটা কিন্তু মোটেও ভালো হবে না। আপনি না খেলে আপনার জন্য 1 প্লেট নিয়ে আসবেন, আমি খাওয়াই দেব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ট্রাই করে দেখি যে ফুচকাতে কি এমন আছে যার জন্য আপনি এত পাগল। একবার খেলে ভুলতে পারবেন না, বুঝছেন? বারবার খেতে মন চাইবে আপনার। নিয়ে আসেন, আমি আপনাকে খাওয়াই দিচ্ছি, দেখেন। তারপর আপন গিয়ে ফুচকার দোকান থেকে 3 প্লেট ফুচকা নিয়ে আসলো। 2 প্লেট এগিয়ে দিল পরীর দিকে, আর 1 প্লেট সেখানে রেখে দিল। পরী খাচ্ছে আর আপন তার দিকে তাকিয়ে আছে। আর আপন পরীকে খাওয়াই দিচ্ছে মাঝে মাঝে, আর পরী হাসাহাসি করতেছে, রং তামাশা করতেছে। আর এদিকে মাসুদ এখন সেখানে বসে আছে। যেই লোকটার সাথে মাসুদের কথা বলেছিল সেই লোকটা এখনো কাজে অনেক ব্যস্ততার সাথে কথা বলতে হবে, না হলে তো এখান থেকে যাওয়া যাবে না। তার জন্য সে সেখানে বসে অপেক্ষা করতেছে। তার ভালোবাসার মানুষকে যে কোনো মূল্যেই হোক তাকে পেতে হবে।
তার জন্য শত কষ্ট সে করবে, কিন্তু মাসুদ তো জানে না তার ভালোবাসার মানুষ কোথায় রং তামাশা করতেছে, কোনো পর পুরুষের সাথে। কিছুই জানে না মাসুদ। মাসুদ শুধু জানে পরি তাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, আর মাসুদ পরীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। স্যার, আপনি তো খুব ভালো করে জানেন এই চাকরিটা আমার জন্য কত প্রয়োজন। আসলে আপনার ব্যাপারটা হয়েছে কি, সেটা হচ্ছে যে কিভাবে যে বলি। স্যার প্লিজ, কি হয়েছে আমারটা একটু বলবেন তাড়াতাড়ি স্যার আমার। আসলে মিস্টার মাসুদ, আপনার বিষয়টা স্যার নিজেই তদন্ত করবেন। আমি বিষয়টা বুঝলাম না স্যার। নিজেই তদন্ত করবেন মানে? আমি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না। আসলে বড় সাহেব রিটায়ার্ড করেছেন, তার মেয়ে এখন সব কিছুর দায়িত্বে নিয়েছেন। আর ম্যাডাম চাচ্ছেন যে আপনার সাথে ভালোভাবে কথা বলতে, উনি সরাসরি। তাহলে প্লিজ আমাকে একটু ম্যাডামের সাথে কথা বলার জন্য আমাকে ব্যবস্থা করে দেন স্যার। আমি কথা বলবো স্যার। মিস্টার, আপনি একদম টেনশন করবেন না, সব কিছু হয়ে যাবে আপনার। ম্যাডাম যেহেতু এই বিষয়টা নিজে দেখবেন, আর ম্যাডাম পরশুদিন থেকে জয়েন করবে। তাহলে কি আমি আজকে ম্যাডামের সাথে দেখা করতে পারবো না কোনো উপায়ে? আপনার চাকরিটা হয়ে যাবে, এত টেনশন করেন না। ম্যাডাম বলেছে আপনার চাকরিটা কনফার্ম, কিন্তু ম্যাডাম একটু তদন্ত করবে আপনার বিষয়টা, এটাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে কি আমি নিশ্চিন্তে থাকতে পারি স্যার? মানে আপনি যদি একটু আমাকে আশা দেখান তাহলে। ম্যাডাম এখন বিদেশে আছে, মানে যুক্তরাষ্ট্রে আছে। উনি আসলে আপনার সাথে দেখা করবে খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, তাহলে সেটাই হবে। প্লিজ আপনি আসলে আমাকে একটু ফোন করে দিন। আমি ম্যামের আমি ম্যাম আর আমার সাথে একটু কথা বলবো প্লিজ। আপনি এত উত্তেজিত হবেন না, নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকেন। আর প্রেমিকের সাথে সব কথা কমপ্লিট করে রাখেন, যে আপনার চাকরিটা হয়ে গিয়েছে মনে করেন। আপনার এই কৃতজ্ঞতা যে আমি কিভাবে প্রকাশ করব নিজেই বুঝতে পারতেছি না স্যার। আপনি সত্যি মহৎ মানুষ স্যার। আমিও আপনার জন্য তেমন কিছুই করিনি। ম্যাডাম আপনার গল্পটা শুনেছে আমার কাছে, অনেক ইন্টারেস্টিং লেগেছে, তার জন্য ম্যাডাম নিজেই তদন্ত করতে চেয়েছে। আর আপনার মতো আমিও একজন ছিলাম, তাই আমাকে ধন্যবাদ না দিলেও চলবে। আচ্ছা স্যার, তাহলে আমি এখন একটু বাসায় যাচ্ছি। গিয়ে তাকে একটু খবরটা জানিয়ে দিব। স্বস্তির খবর, স্বস্তির খবর বলে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন বাসায় চলে যান, কোনো সমস্যা নেই। আর নো টেনশনে থাকেন, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব কবে দেখা করবেন। ঠিক আছে স্যার। আর আপনাকে আমার বাসায় ইনভাইট রইল স্যার। প্লিজ আপনি আমার বাসায় আপনি আমার বাসায় একদিন যাবেন। আপনার বিয়েতে অবশ্যই আমিও যাব, সমস্যা নেই। আপনার বিয়ে হওয়ার অপেক্ষায় রইলাম, শুভকামনা আপনার জন্য। মাসুদ আর কোনো কথা বলল না। খুশি মনে তার বন্ধুকে সাথে করে নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ল। আর এদিকে আপন এবং পরি দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো সেখানে। তারপর দুজনে ইচ্ছা মতো যা ইচ্ছা ছিল সব দুজনের ইচ্ছাগুলো পূরণ করলো। তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপন এসে পরীক্ষা বাসায় নামিয়ে দিল, দিয়ে চলে গেল। দুপুরের পর হয়ে গিয়েছে, তাই আপন খুব তাড়াতাড়ি বাসায় চলে গেল। গিয়ে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার কিছু কাজ আছে সেগুলো তাকে করতে হবে। আর এদিকে বাসায় এসে দেখে তার আব্বু হাসি মুখে তাকে বরণ করে নিল আর খাবার টেবিলে তাকে যাইতে বলল। আসলে বাবা বাইরে অনেক খেয়েছি, এখন খেতে ইচ্ছে করতেছে না। তুমি একটু খেয়ে নাও, আমি রাত্রে তোমার সাথে খাবো। আচ্ছা মা, সমস্যা নেই। আমাকে বলছিস, আমি এটাতেই খুশি যে তোর এখন খাইতে ইচ্ছে করতেছে না। আমি খেয়ে নিচ্ছি। আমি একটু গোসল করব বাবা, তুমি খেয়ে নাও একটু একা একা আজকে। আরে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি খেয়ে নেব তো। আমাকে নিয়ে সত্যি কোনো টেনশন করতে হবে না তোকে। একটা কথা বলি, আমি চলে গেলে সত্যি তুমি অনেক একা হয়ে যাবে, তাই না? আরে মা, কি যে বলিস না, আমাকে তো একা থাকতেই হবে, এটাই নীতি, এটাই নিয়ম সমাজের, তাই না? আচ্ছা বাবা, আমার বিয়েটা না দিলে হয় না? আমি তোমার সাথে থেকে যাই, তোমার কাছে সারা জীবন। তোমার তোর সাথে কথা বললে তুই সবসময় এই কথাগুলোই বলিস। তোর সাথে কথা বলা যাবে না এখন থেকে। তুই যা, গিয়ে গোসল কর, আমি খেয়ে নিচ্ছি। বাবা, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। আমি তোমার কাছে থেকে যাই বাবা, আমি নিজের কাজ নিজে করে খাবো, তাও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আরে পাগলি মেয়ে, আমার কাছ থেকে তোকে দূরে আমি কোথায় পাঠাবো বল? তুই তো আসবি যাবি, এভাবেই আমাদের শান্তি মিলবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গোসলটা করি, তারপর আমরা বাবা মেয়ে মিলে আড্ডা দেব। আরে মা, এখন আমাকে একটু বাইরে যেতে হবে, তাই আড্ডা দিতে পারলাম না। আর রাত্রে এসে একবার আড্ডা দেবো, কি বলিস? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি একটু গোসল করে বিশ্রাম করি, তারপর পড়তে বসবো। তোর যেটা ভালো মনে হয় মা, তুই সেটাই কর। কথাটা বলে রেজাউল সাহেব সেখান থেকে চলে গেল। আর এদিকে পরি নিজের ঘরে চলে আসলো।
তারপর গোসল করার জন্য বাথরুমে চলে গেল। গোসল শেষ করে বাইরে এসে জামা কাপড় পরিবর্তন করে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। আর এদিকে মাসুদ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে পুরোপুরা মেজাজে আছে আজকে। আর আজকে সন্ধ্যার পর তো পরি এর সাথে দেখা করতে যাবে, তাই আরও মন মেজাজটা অনেক সুন্দর। তারপর মাসুদ বাইরে আসলো, ফোনটা হাতে করে নিয়ে পরীকে খবরটা জানিয়ে দেবে। আর রাত্রে তো দেখা করতে যাবে। পরে আবার মাসুদ মনে পড়লে ভাবলো যে যখন দেখা হবে তখন এই সংবাদটা দিবে, তখন পরি এর রিয়াকশনটা মাসুদ সামনাসামনি দেখতে পারবে। হ্যালো, কোথায় তুমি? আর কি করতেছো? সকাল থেকে কোনো খোঁজ খবর নিচ্ছ না আমার। তোমার খোঁজ খবর নিব কিভাবে আমি বলো? তুমি আছো ব্যস্ত, আর এখন যদি তোমাকে আমি ডিস্টার্ব করি তোমার একটু ডিস্টার্ব ফিল হবে, বোঝো না কেন? এখন তুমি এত বুঝে শুনে কথা বলো, আগে তো তুমি হঠাৎ ফোন করতে আমাকে, আমার কথা মনে পড়লেই, আমার কোনো কাজ থাক বা না থাক তুমি আমাকে ফোন দিতে। আর এখন মাসুম, তুমি ভালো করে জানো এখন আমি ব্যস্ত থাকি, আর তুমিও ব্যস্ত থাকো, তার জন্য তোমাকে ডিস্টার্ব করতে চাই না। এখন আমি বুঝি যে কেউ ব্যস্ত থাকলে ডিস্টার্ব করলে কেমন লাগে। কিন্তু আমি কেন জানি এটা মেনে নিতে পারতেছি না, বুঝছো? তোমার এই খোঁজ খবর নেওয়াটাকে খুব মিস করতেছি ইদানিং। সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হয়, সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে শিখবো, তাহলে সুখে থাকা যায়। তুমি যেভাবে কথা বলতেছো আমি তোমার কথার কোনো কিছুই বুঝতে পারতেছি না, বুঝছো? তোমার কথার মাঝে কেমন জানি অন্য অন্য রকমটা ভাব চলে এসেছে। এখন এসব বাদ দাও, তোমার চাকরির কি হলো? আর তুমি তো আজকে সন্ধ্যার পর আসবা তো? আসলে চাকরির খবরটা এখনো কনফার্ম হয়নি আমার। আর কথা হলো যে দেখি চাকরিটা হয় কিনা, না হলেও তো সমস্যা নাই। তোমার বাসা থেকে তখন বিয়ের প্রেশার দিচ্ছে না। দেখো মাসুম, কি হয়, কিন্তু আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না, এই কথাটা শুনে রাখো। আজকে সন্ধ্যার পর আসো, তারপর সরাসরি বলবো এখন কথা। তুমি এরকম করতেছো কিসের জন্য? আমি তোমার কাছে কয়েক মাস পর চাইছি তো, তাই না? তুমি পরীক্ষাটা দেওয়ার আগে আমি চাকরির ব্যবস্থা করে ফেলবো। চাকরিটা কিন্তু তুমি না পেলে এবার কিন্তু আমাকে আর পাবা না, সেটা ভালো করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পরে বলতে পারবো না যে তুমি আমাকে বলনি কেন। আমার উপর তোমার বিশ্বাস নেই আমি কি কি করতে পারি, তুমি তো ভালো করে জানো। আর চাকরি একটা ম্যানেজ করতে পারবো না তুমি ভাবলে কি করে? তোমার এসব মুখের চাপা তোমার কাছেই রাখো, বুঝছো? আজকে সন্ধ্যার পর সরাসরি কিছু কথা আছে, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব। তোমার কথায় কেন জানি আমি অন্যরকম একটা ভাষা বুঝতে পারতেছি। তুমি কি কোনো কিছু করতে চাচ্ছ? দেখো, সব সময় কিন্তু মন মেজাজ ভালো থাকে না, তাই বলেছি এখন কথা বলতে পারবো না। তুমি গিয়ে তোমার মতো আড্ডা মারো, আমাকে আমার মতো থাকতে দাও। সন্ধ্যার পর আসো, কথা হবে। কথাটা বলার পরেই ফোন রেখে দিল মাসুদকে। আর ফোন কিছু বলার সুযোগ দিল না, কারণ আপন পরীকে বারবার ফোন দিচ্ছিল। তার জন্য পরী খুব তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। আর সাথে সাথে আপন আবার ফোন করলো। পরী একটু নিজেকে কন্ট্রোল করে নিল, নিয়ে একটু ধীরে সাস্তে নিঃশ্বাস নিল। কারণ এখন আবার আপনকে তাকে কি বলবে না বলবে, এখন কি মিথ্যা কথা বলতে হবে সেগুলো একটু ভেবে নিল। তারপর ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করার সাথে সাথেই আপন একটু রেগে পরীকে বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে এতবার ফোন দিচ্ছি, তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে। কার সাথে কথা বলতেছো এতক্ষণ? মানে কিছু বুঝলাম না তো, তুমি আমাকে এইভাবে রাগ দেখিয়ে কথা বলতেছো কিসের জন্য? বুঝলাম না আমি কিছু। আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আর তুমি ফোন রিসিভ করতেছো না। কার সাথে জানি কথা বলতেছো, ব্যস্ত দেখাচ্ছে বারবার। এইভাবে রাগ দেখানোর কি আছে? সুস্থ মস্তিষ্কে জিজ্ঞেস করলে তো আমি প্রশ্নের উত্তরটা দেব, তাই না? আপনি আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আচ্ছা, আমার রাগ হয়েছে। এখন বলো, তুমি কার সাথে কথা বলতেছিলে এতক্ষণ ধরে? আসলে বাবা বাইরে গেল তো, তাই আমার কিছু জিনিস লাগবে, আর বাবাকে সেগুলো নিয়ে আসার জন্য বললাম। বাবা আমাকে কিছু কাজ বুঝিয়ে দিল, সেগুলো আমাকে করতে বলল। ও আচ্ছা, কথাটা আগে বলবেন না? আগে বললে তো হতো, তাহলে হয়তো এভাবে বলতাম না। আপনি কি আমাকে বলার একবারও সুযোগ দিয়েছেন? আর এভাবে এখন বলছেন, মেজাজটা খারাপ না হয় কেন? ঠিক আছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর সেটা হচ্ছে যে, শোনেন, আমি একটা কথা বলি, আপনার কোনো কথা শোনার ইচ্ছে করতেছে না। এখন আপনি ফোনটা রাখেন, পরে কথা বলবো মাথা ঠান্ডা হলে। আমার কথাটা তো শুনবেন, শোনেন না একটু। রাগ কম করে করেন, বুঝছেন? কারণ এত রাগ করা ঠিক না তো। আমি কি বললাম তার জন্য এতটা রাগ করতেছেন? আপনার কথা আপনার কাছেই রাখেন, বুঝছেন? আপনি আমাকে হুটাহুটি এইভাবে রাগ দেখাচ্ছেন, সন্দেহ করতেছেন বিয়ের আগে, তার মানে কি?
আরে বাবা, বলতেছি তো আমার ভুল হয়ে গিয়েছে। এভাবে সন্দেহ করা, আমি আর জীবনেও তোমাকে সন্দেহ করব না। কানে ধরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। তারপর দুজনে কথা বলা শুরু করে দিল একে অন্যের সাথে, কি করবে না করবে বিয়ের। তারপর তারা বাসর রাতে কেমন করে কি করবে না করবে সব প্ল্যানিং করা শুরু করে দিল একে অন্যের সাথে, একদম ফ্রি মাইন্ডে। আর এদিকে মাসুদ পরীকে ফোন দিয়ে যাচ্ছে, কম করে 50 বার ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা ওয়েটিংয়ে পাচ্ছে। মাসুদের সন্দেহ করা শুরু হয়ে গেল পরি এর ব্যবহার। তারপর এতক্ষণ কার সাথে কথা বলতেছে, যে মেয়ে মাসুদের একবার ফোন দিলে কার সাথে কথা বলে বলুক, তার ফোনটা কেটে দিয়ে মাসুদকে ফোন ব্যাক করবে। আর আজকে সেই মেয়ে 50 বার ফোন পেয়েও মাসুদ ফোন ব্যাক করতেছে না। মাসুদের ভিতরটা কেমন জানি নাড়া দিয়ে উঠলো। তাহলে কি পরি আর তার নেই? তাহলে কি পরি এখন অন্য কারো? কোথায় তুমি এতক্ষণ ধরে? আমি এখানে বসে আছি, সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আমি এসেছি আর তুমি কই? বলিও না বাবা, এখনই বেরিয়ে গেল। এখন যাচ্ছি, তুমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করো। তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? কারণ তোমার মতিগতি কেন জানি আগের মতো ভালো লাগে না আমার। দেখ, যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু তোর সাথে দেখা করতে যাব না। এখন বুঝছিস? তাহলে তোকে ঘুরতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করতেছি। একটু তাড়াতাড়ি করে আসো না। কতদিন ধরে দেখতেছি না, 3 দিন হলো আজকে। এখন যাইতে পারবো না, আরো 30 মিনিট তুই সেখানে বসে থাক। 30 মিনিট পর বের হতে পারবো, কারণ এখন বের হলে সমস্যা আছে। তুই কি তাহলে আমাকে ইগনোর করতেছিস? বুঝলাম না, এইভাবে ইগনোর করার কি আছে? আমার ভুলটা কি? আমি কি একবারও বলেছি তোর কোনো ভুল আছে? আমি বলতেছি আমার 30 মিনিট সময় লাগবে। স্বাভাবিক কথাটা অস্বাভাবিক বানাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে অপেক্ষা করতেছি। 30 মিনিটের ভিতরে চলে আয়, আমি তোর জন্য এখানে আসি। কথাটা বলে মাসুদ ফোন রেখে দিল আর সেখানে একা একা বসে রইল। আর এদিকে পরি আপনকে ফোন দিল। আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল, 15 মিনিটের মতো। এখন আর আপনার সাথে দেখা হবে না, কারণ একেবারে বিয়ের দিন হবে আর 3 দিন আছে বিয়ের বাকি। সো এখন আপন এদিকে আসতে পারবে না। পরি আর কিছু বলল না। তার বাবা গেছে কেনাকাটা করতে, সব কিছু এখন থেকে একটু করে নিয়ে আসা লাগবে। আর আপনের বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তার জন্য এখন তার সাথে দেখা হবে না। একেবারে বাসর রাতে তাদের দেখা হবে। পরি আর কোনো কিছু বলল না, চুপচাপ ফোনটা রেখে দিল। তারপর বেরিয়ে আসলো মাসুদের সাথে দেখা করার জন্য। এতক্ষণ সময় লাগে? তুমি 30 মিনিটের কথা বলে 45 মিনিট পর আসলে। তারপরও যে আসতে পেরেছি এটা তোমার কপাল, বুঝতে পারছো? না হলে তো আসতামই না। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি বুঝতে পারতেছি না, তুমি আমাকে বলবা তুমি আমাকে কি বোঝাতে চাও? আমি আবার তোকে কি বোঝাতে চাইবো বুঝলাম না। আমি তোকে বললাম আজকে এখানে আসতে পারলাম, এটা তোর কপাল। তুই আমাকে ক্লিয়ার করে বলতো তোর সমস্যা কি হয়েছে? এই 3 দিনে তোর এত পরিবর্তন কেন? কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল। আমি সরাসরি এখানে তোকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি তোকে বিয়ে করতে পারবো না। এসব কি বলতেছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস এগুলো? আমি যেটা বলছি ঠিক বলতেছি, কারণ আমি তোকে বিয়ে করতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। দেখ, এখন ফাইজলামি করিস না। আমি তোর জন্য এত দৌড়াদৌড়ি করে চাকরিটা ম্যানেজ করলাম, এখন তুই এটা কি বলেছিস? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তুই ভালো করে জানিস। আসলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। 3 দিন হলো আমার বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতেছি। আমার বাবার উপর আমি কোনো কথা বলতে পারলাম না। তাহলে এগুলো কি ছিল আমার সাথে? এগুলো কি ছলনা ছিল? আমাকে কি তুই সত্যি ভালোবাসতি না? দেখ, ভালোবাসা দিয়ে দুনিয়া চলে না, দুনিয়া চলে টাকা দিয়ে। আর একটা কথা শোন, তোকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না। তুই এত সহজে বলে দিতে পারলি যে তুই আমাকে আর ভালোবাসিস না? দেখ, যখন তোকে আমি ভালোবাসতাম তখন নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। এখন ভালো লাগে না, তাই এখন ভালোবাসি না। দেখ, তুই আমার সাথে এরকমটা করিস না। আমি সত্যি মরে যাব, আমি বেঁচে থাকতে পারবো না তোকে ছাড়া। এখানে আমি কি করতে পারি? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে গত পরশু দিন। আমার বিয়ে তোকে দাওয়াত দিলাম, এসে খেয়ে যাস। যে পরি আমাকে বলল চাকরি নেওয়ার কথা, যে পরি আমাকে বলল বিয়ে করবে আমাকে, তার জন্য এত তাড়া দিল, এত তাড়াতাড়ি আমি চাকরি নিলাম, যে পরীকে ছাড়া আমি থাকতে পারবো না। আর সেই পরি কি বলে আমাকে নাকি সে ভালোবাসে না? দেখ, তোকে আমি সত্যি কথাটাই বললাম, মিথ্যে বলে কি হবে বল? 2 দিন পর তো জানতে পারবি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন অযথা কষ্ট পাবি। তাই এখন থেকে বলে দিলাম। তাহলে
সত্যি তুই আমাকে ভালোবাসিস না? যেগুলো ছিল সবকিছু তোর অভিনয় ছিল। আমার সাথে কেন এরকমটা করলি তুই? আরে বললাম না, ভালোবাসা দিয়ে পৃথিবীটা চলে না, টাকার উপর দিয়ে পৃথিবীটা চলে। আর ভালোবাসা টাকা দুইটা একসাথে আমি পেয়েছি, তার জন্যই তোকে ছেড়ে দিয়েছি। তুই এরকমটা করতে পারিস না। তুই ভালো করে জানিস তুই আমার সাথে মজা করতেছিস। আমি বুঝতে পারতেছি। প্লিজ এরকম মজা করিস না। আমি কোনো ধরনের মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। পরশুদিন আমার বিয়ে, কালকে থেকে বিয়ের কার্যক্রম শুরু হবে। বিশ্বাস না হলে খোঁজ খবর নিয়ে দেখতে পারিস। তাহলে আমার কি হবে বল? আমি কেমনে বেঁচে থাকবো তোকে ছাড়া? আমি কি জানি তুই কিভাবে বেঁচে থাকবি? আমি কি জানি তুই কিভাবে বেঁচে থাকবি? আর আমাকে ছাড়া তুই বেঁচে থাকতে পারবি না কিসের জন্য? চাকরি কর, তারপর একটা মেয়েকে দেখে বিয়ে করে নিয়ে আয়, তাহলেই তো হয়ে যায়। আমি আমার লাইফ সেটেল করার জন্য সেখানে বিয়ে করতেছি। তারপর তুই একটা মেয়েকে বিয়ে কর, তারপর সেই মেয়ের সাথে তোর লাইফ সেটেল করে নে। তুই এত নর্মাল হয়ে এই কথাগুলো কিভাবে বলতে পারতেছিস বল? যে তুই আমাকে পাগলির মতো ভালোবাসছিস, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, একটাবার এই হতভাগার কথা চিন্তা করতেছিস না? যে আমার কি হবে, আমি কেমনে তোকে ছাড়া থাকবো, আমি কিভাবে বাঁচবো তোকে ছাড়া? আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে, আমার জন্য ভালো সিদ্ধান্তই নিয়েছে। তাই আমি আমার বাবার সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়ে সেখানে মতামত দিয়েছি। এরকমটা করিস না। সত্যি আমি শেষ হয়ে যাব। আমি ধীরে ধীরে নিজেকে শেষ করে দেব। তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। আমার জন্য কি একটু মায়া হচ্ছে না? দেখ আমার দিকে তাকা না। আমার অবস্থা দেখ, আমি শেষ হয়ে যাব। আমার এখানে কিছু করার নেই। আমি এই কথাগুলো বলার জন্য তোর এখানে এসেছিলাম। আর এখানে আসার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি কারণ আমার হবু স্বামীর সাথে কথা বলেছিলাম, তখন কিছু করার ছিল না, সব কিছু শেষ করার জন্য এখানে আসলাম। তাহলে তুই আমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছিস? একটু ভেবে দেখ, টাকা একদিন না একদিন হয়ে যাবে আমারও। আমাকে ছেড়ে যাবি না প্লিজ। এসব ইমোশনাল কথা বাদ দে। বাসায় যা, বাসায় গিয়ে সুস্থ মস্তিষ্কে তুই তোর কাজ কর। আমি আমার কাজ করি। আর যদি তোর নিজের কোনো ক্ষতি করার ইচ্ছে থাকে, করতে পারিস। আমি তোকে কিচ্ছু বলবো না, তোর যা খুশি করতে পারিস। তুই আমাকে এভাবে যে শেষ করে দিবি আমি কখনোই ভাবতে পারিনি, বুঝছিস? আমি ভেবেছিলাম তোর সাথে সারাটা জীবন পার করব, আর সেই সুখ দুঃখ কান্না সবকিছু ভাগাভাগি করে নিয়ে। তোর সাথে আমার যদি বিয়ে হয়, আমি দুঃখ ছাড়া আমার জীবনের কোনো কিছুই পাবো না, বুঝছিস? আর তোর মায়ের যে ব্যবহার আমি শুনেছি, তিনি নাকি তোকে দেখতেই পারে না। দেখ, আমার বাবা মার দিকে তুই কোনো কথা বলতে পারিস না। এখন তুই আমার বাবা মায়ের সাথে সংসার করে খাবি না, আমার সাথে সংসার করে খাবি। আর আমি তোকে পাগলের মতো ভালোবাসি। এসব কথা বাদ দে। এখন আমি বাসার ভেতরে যাচ্ছি, কারণ আমার হবু স্বামী হয়তো আমাকে ফোন দিচ্ছে। এখন আমি সেখানে যাব, তুই তোর মতো তোর জীবন দেখতে পারিস। আমি তোর পায়ে ধরে বলতেছি, তুই আমাকে এভাবে ছেড়ে যাবি না প্লিজ। আমি আমার চাকরিটা পেয়ে গিয়েছি। তুই চাইলে তোর বাবার সাথে আমি এখন কথা বলতে পারি। আমি সবকিছু মিটমাট করে নিব। শুধু তুই একবার হ্যাঁ বল। আরে আমি তো বলতেছি যে আমি পারবো না তোর জীবনে যাইতে। আমি তোর সাথে সারা জীবন থাকতে পারবো না, কারণ তোর সাথে থাকলে আমি সারা জীবন কষ্ট দুঃখ এসব আমাকে সহ্য করতে হবে। তুই কি সত্যি তাহলে আমাকে ভালোবাসিস নি? আমার সাথে তুই মিথ্যা নাটক করেছিস ভালোবাসার? কেন করলি আমার জীবনটা নিয়ে খেলা তুই? কোথায় খেলা করলাম তোর জীবন নিয়ে? তোর জীবন নিয়ে কি আমি খেলা করেছি? কোনো হাড়ি পাতিল বসিয়েছি? তোর জীবনে কিছুই তো বসাইনি। শুধু দেখা করেছি, 2 দিন কথা বলেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোরটাই হবে। তুই ছেড়ে যাচ্ছিস, যা ছেড়ে আমিও আমার মতো না হয় আমার জগৎটা বেছে নেব। আরে যা যা, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করতে পারিস। তোকে কে মানা করেছি বলি? তুমি একটা বার আবার ভেবে দেখো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার পুরো শরীর স্তব্ধ হয়ে আছে। আমি তোকে কি বলেছিলাম যে এরকম ইমোশনাল ডায়লগ মারিস না আমার সামনে, বুঝছিস? তুই ভালো হয়ে যা, তোর জীবন তুই নিয়ে থাক। আমার জীবন আমাকে নিয়ে থাকতে দে। দেখো পরি, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তোকে কিভাবে বোঝাবো? আমি কি করলে তুই বুঝবি যে আমি তোকে ভালোবাসি? দেখ, যখন আমার ইচ্ছে হয়েছিল তোর সাথে ছিলাম, এখন ইচ্ছে হচ্ছে না, তোর সাথে থাকতে পারবো না। আর তোর সাথে আমার বিয়ে হয়ে যায়নি যে তোর সাথে আমার থাকতে হবে। কেন করতেছিস আমার সাথে এরকম? না করলে হয় না? একবার ফিরে আয় না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। তুই কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি কি ভুল করেছিলাম রে? এখানে তোর কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই। আমরা নিজের ইচ্ছায় আমার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি তোর জীবন থেকে। তুই তোর জীবন নিয়ে ভালো থাক। তোকে ছাড়া আমি কেমনে ভালো থাকবো? তুই এটা আমাকে একবার বলে দে। তুই ছাড়া আমি কিভাবে থাকবো? তুই আমাকে এটা একবার বোঝা। আমি কিভাবে জানি তুই কিভাবে থাকবি? তোর জীবন তুই যেইভাবে পারিস সেইভাবে থাকিস।
যদি ইচ্ছা হয় মদ খাবি, গাঁজা খাবি, যা খুশি তাই করিস, কিন্তু আমার কাছে আসবি না। তুই এভাবে বলতে পারিস? আমি কখনো কল্পনা করিনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবি। আমি সবাইকে বলতাম আমার পরি আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি পাগল হয়েছি তো আমার নিজের জীবনের থেকে তোকে বেশি ভালোবাসবো, তাই না? দু একদিন কথা বলেছি, মিষ্টি কথা বলেছি, কিস করতে দিয়েছি, ধরতে দিয়েছি, আর তুই মনে করেছিস যে আমি তোর জন্য জীবন দেব। তুই কখনো সুখী হতে পারবি না। একদিন আমি ঘুরে দাঁড়াবো, কিন্তু তুই কখনো আর ঘুরে দাঁড়াতে পারবি না, এই কথাটা মাথায় রাখিস। চলে যাচ্ছি তোর জীবন থেকে আমি। আরে যা, তোর মতো বেকার ছেলে আর কি করতে পারবে? আমি ভালো করে জানি, বুঝছিস? শেষ পর্যন্ত তোর বাপের মতো কি কি কাজ করে খাবি, বা তোর বাপের মতো হয়তো ঘুষ খাবি, এটাই। এই কথাগুলো আমার হৃদয়ের গাথা থাকবে, প্রতিটা কথা, প্রতিটা লাইন, তোর প্রতিটা শব্দ আমার মনের ভেতর গাথা থাকবে। এখন আমি গেলাম, 8টা বাজে, আর এখানে থাকতে পারবো না, আমার বাবার আসার সময় হয়েছে, আর আমার হবু স্বামীকে সময় দিতে হবে, আর কালকে থেকে বিয়ের আয়োজন শুরু, সেখানে সময় দিতে হবে। তুই এখন যা। কথাটা বলে পরি সেখান থেকে চলে গেল। আর মাসুদ সেখানে বসে কান্না করতে লাগলো, চিৎকার করে কান্না করতে লাগলো। চিৎকার করে কান্না করতে পারতেছে না সেখানে, সে ছেলে মানুষ, আর এইখানে কান্না করার মতো অবস্থাও না। সেখানে বসে পরে ইচ্ছা মতো কান্না করতেছে মাসুদ, প্রকাশ করতে পারতেছে না তার কষ্টগুলো, ভিতরে থাকা যন্ত্রণাগুলো। মনে হয় দাউ দাউ করে জ্বলে উঠতেছে। কোনো রকম সেখান থেকে উঠে এসে বাসায় চলে গিয়েছে, রুমের ভিতর দরজা লাগিয়ে দিয়ে বালিশে মুখ গুজে দিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলো। একটা ছেলে কখন কান্না করে? যখন চরম পর্যায়ে তার কষ্টগুলো তৈরি হয়, তখন। আজকে পরি তাকে তার জীবনের সর্বোচ্চ কষ্ট প্রদান করে দিয়েছে। কান্না করতে করতে মাসুদ যে কখন ঘুমিয়ে গেছে জানেই না। আর এদিকে পরির বিয়ে হয়ে গেল, 1 সপ্তাহ কেটে গেল। মাসুদ রুম থেকে বের হয় না, কোনো কিছু ঠিক মতো খায় না, আর কোনো কিছু খাইতেও বলে তার আম্মুর সাথে রাগারাগি করে, বাড়ির জিনিস ভাঙচুর করে। তাই কেউ সাহস পায় না মাসুদের সাথে কথা বলার। মাসুদের অফিস থেকে কয়েকজন ফোন দিয়েছে মাসুদকে, যখন তার কোনো খোঁজ খবর পাচ্ছিল না, তখন সুমন সাহেব মাসুদের বাসায় এসে উপস্থিত। তারপর মাসুদের আম্মুর কাছ থেকে খবর শুনে ভিতরে আসলো। ভিতরে এসে উনি মাসুদকে সবকিছু খুলে বলল যে ম্যাডাম ওনাকে দেখা করতে বলেছে কাল সকালে। আর মাসুদকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিল, আমি নিজে এভাবে রুমের ভিতর বসে থাকলে জীবনে কিছুই করতে পারবেন না। ম্যাডামের সাথে কথা বলে কাজে জয়েন করতে বলল তাকে। আর মাসুদ কথা মতো তার জীবনটা নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আবার ঘুরে দাঁড়ালো। বিকেলে তার রুমে সবকিছু পরিষ্কার করলো, গোসল করলো, ক্লিন শেভ করলো, চুলগুলো ছোট ছোট করে কেটে নিল। আসলো নাপিতের দোকান থেকে। তার জীবনটা পরিবর্তন করতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। এটা ভেবে মাসুদ সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলে পারফেক্টভাবে একদম কালকে অফিসে যাবে, তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখলো। আর কি কি করতে হবে না করতে হবে সবকিছু সুমন সাহেবের কাছ থেকে শুনে নিলেন ফোনে করে। পরদিন সকালবেলা মাসুদ অফিসে এসে পৌঁছে গেল, আর তার ম্যাডামের রুমের ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে বাইরে। তারপর তার ম্যাডাম তাকে ভিতরে যেতে বলল। আর মাসুদ ভিতরে গিয়ে অবাক। মাসুদ ভেবেছিল বয়স্ক কোনো একজন নারী হবে, কিন্তু সেটা না। কিন্তু তাতে মাসুদের কি? মাসুদের সেদিকে লক্ষ্য না করে চেয়ারে বসে পড়লো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার, আপনি এসেছেন? ধন্যবাদ ম্যাডাম। এবার বলুন আপনি আমার কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন? একটু বসেন, রেস্ট করেন, তারপর গল্পটা শুনি, আপনার স্টোরি, আর তারপর আমার তদন্তের আমি কাজ করব। দেখেন ম্যাডাম, এখন আর ওই রকম হিস্টোরি বলার কোনো ইচ্ছা করতেছে না। আর এখন আমার চাকরিটা অত প্রয়োজন নেই, যার জন্য চাকরিটা চেয়েছিলাম সেই নেই আমার লাইফে। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আর সে লাইফে নাই মানে আমি বুঝলাম না বিষয়টা। আসলে ম্যাডাম, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটা আমাকে ভালোবাসতো। দুজনের ভালোবাসা সুন্দর চলতেছিল। চাকরি করতে বলে আর আমি চাকরির জন্য ছোটাছুটি করি, আর শেষ পর্যায়ে আপনাদের কোম্পানিতে আমাকে ওয়েটিং এ রাখা হয়। তারপর আপনি নাকি তদন্ত করবেন, আপনার নাকি ইন্টারেস্টিং লেগেছে, কাহিনীটা শুনবেন, তারপর আমাকে চাকরি দিবেন। আর এই খবর নিয়ে যখন আমি আমার প্রাক্তনের কাছে গেলাম, এখন প্রাক্তন বলা চলে কারণ এখন সে প্রাক্তন, আমার কাছে আমার প্রাক্তনের কাছে গেলাম, তখন সে বলছে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে এত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেই মেয়ে আমাকে আর চায় না। সেখানে আমি চেষ্টা করে কি করব বলেন? তারপর কি হলো বুঝলাম না, এত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলে যাওয়ার কারণ কি মেয়েটার? ভালোভাবে জীবনযাপন করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা তো আমার কাছে নেই। আর যার সাথে বিয়ে হয়েছে তার কাছে বিপুল পরিমাণ টাকা আছে। তার কাছে গেলে সুখ শান্তি পাবে, ভালোবাসা পাবে, টাকা পাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, চিল করতে পারবে। কি বলছেন? সামান্য কয়েকটা টাকার জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে অন্য একটা ছেলের হয়ে গেল মেয়েটা? এটা কেমন হয়ে গেল না? টাকার জন্যই কি সবকিছু? দেখেন ম্যাডাম, আপনাদের কাছে হয়তো টাকার জন্য সবকিছু হয় না, কিন্তু আমাদের কাছে টাকাটা অনেক বড় সম্পদ।
আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে, আর সেখানে হয়তো মেয়েটা ভেবেছিল আমার কাছে আসলে কখনোই সুখ পাবে না দুঃখ ছাড়া। আপনাদের কাহিনীটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ভাবলাম যে আপনাদের দুইজনের মুখ থেকে আপনাদের ভালোবাসার কাহিনী শুনবো, আপনাকে একটা কফি শপে নিয়ে যাব, সেখানে আপনার প্রেমিকাকে নিয়ে আসব, তারপর আপনাদের ইন্টারেস্টিং কাহিনীটা শুনবো, আমার একটু ভালো লাগবে। কিন্তু এখন দেখতেছি স্যাড এন্ডিং হয়ে আছে। আমার কপালে সে ছিল না, কিন্তু আমি তাকে কখনো খারাপ ভাবি না বা অন্য কিছু বলবো না। সে আমার এখন প্রাক্তন। আমি তাকে আমার মনের গভীরে থেকে ভালোবাসতাম, তার জন্য আমার মনের ভেতর যথেষ্ট সম্মান থাকবে, কিন্তু তাকে আর আমার লাইফে কখনো চাইবো না। দেখেন, এখন আমি কি বলবো বুঝতে পারতেছি না। আর আপনার জন্য যে জায়গাটা খালি আছে সেটা খালি আছে, এখন পর্যন্ত সেই জায়গা আমরা কোনো লোক দেইনি। আচ্ছা, যদি আপনি চাকরি করতে চান তাহলে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। নিজেকে ভালো কিছু করে দেখাতে চাই, তার জন্য আমি চাকরিটা করব। আর প্লিজ আমাকে একটু সময় দিবেন, নিজেকে ঠিক হতে একটু সময় লাগবে। হয়তো কাজে মনোযোগ দিতে পারবো না কিছুদিন, কিন্তু ঠিকই আমি আপনার কোম্পানির বিশ্বস্ত একজন এমপ্লয়ি হয়ে দেখাবো। বুঝতে পারলাম, আপনার মনের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম। আর যা হয়েছে ভুলে যান অতীতের কথা। দোয়া করবেন ম্যাডাম, আর আমার উপর জাস্ট একটু বিশ্বাস রাখবেন ম্যাডাম, আমি ভালো কিছু করে দেখিয়ে দেব। দেখেন, আপনি আর আমি সমবয়সী হব, আর আমার অফিসে যারা সমবয়সী আছে আমি সবাইকে তুমি বলে সম্বোধন করি। আর আপনি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। সবাই আমাকে তুমি এগুলো করে, আমি সবার কাছে বন্ধুত্ব চাই, আমি সবার কাছে বন্ধুত্ব চাই। চেষ্টা করব, কারণ আমার এই অভ্যাসটা নাই তো, তার জন্য হয়তো আমার কিছুদিন সময় লাগবে, বাট ধীরে ধীরে সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সুমন সাহেব, আপনাকে আপনার কেবিন দেখিয়ে দেব আর আপনার কাজগুলো বুঝিয়ে দেব। যেহেতু আপনি একেবারে নতুন, তাই আপনার কাজগুলো আপনাকে সুমন সাহেব সব কিছু বুঝিয়ে দিবে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। তাহলে এখন আমি উঠি। কাজ শেষ করে আমার সাথে দেখা করে যাবেন। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, তো তার জন্য আপনাকে একটু আমার সাথে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। তাহলে এখন আমি উঠি। মাসুদ তারপর উঠে তার কেবিনে চলে গেল এবং সুমন সাহেব তাকে সব সময় সব কিছু বুঝিয়ে দিচ্ছে, কখন কোনটা লাগবে আর কখন কি করতে হবে, কখন কি না করতে হবে সব কিছু, আর কোন কাজটা কিভাবে সম্পাদন করতে হবে বা না করতে হবে, কোন কাজটা তাড়াতাড়ি করতে হবে, আর ম্যাডামের কোন বিষয়গুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে হবে, সব কিছু বুঝিয়ে দিল। এক কথায় মাসুদ এবং সুমন সাহেব দুজনের প্রায় ফ্রেন্ডলি ব্যবহারের মাধ্যমে একে অন্যের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। সারাদিন এভাবে দুজনে কাজ করে গেল আর মাসুদ প্রায় কমপ্লিট, তার সব কিছু আয়ত্তে চলে এসেছে। এখন থেকে সে একাই সব করতে পারবে, বাট মাঝে মাঝে ভুল হলে সুমন সাহেব তো আছেই। কাজ শেষ করে বিকেলে অফিস ছুটির সময় মাসুদ তার ম্যাডামের কথা ভুলে গিয়েছিল। গেটের বাইরে চলে এসেছে, আর গেটের বাইরে যখন এসেছে সুমন সাহেব পিছন থেকে তাকে ডাক দিল। মাসুদ পিছনে ফিরে দেখে সুমন সাহেব তাকে ডাকতেছে, তাই মাসুদ দাঁড়িয়ে গেল, ভাবলো একসাথে যাবে তার জন্য, কিন্তু সুমন সাহেব একটু রাগী মুডে আছে। কি সুমন সাহেব, আপনি এভাবে রাগ দেখাচ্ছেন? বুঝলাম না, আমি কিছু ভুল করছি? আপনার জন্য অযথা কথা শুনতে হচ্ছে, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে? আমি কোনো কথা বুঝলাম না আপনার। আপনি আমাকে কি বোঝাচ্ছেন? আমি তো সত্যি কিছু বুঝতে পারতেছি না। ম্যাডাম কি আপনাকে কোনো কিছু বলেছিল যেটা আপনি ভুলে গিয়েছেন? একটু মনে করে দেখবেন। তেমন কোনো কিছু তো বলেননি ম্যাডাম আমাকে, আমি তো কোনো কিছু বুঝতেই পারতেছি না ম্যাডাম। আবার আমাকে কি বলবে? আমি এখন বাসায় যাচ্ছি। ম্যাডাম আপনাকে কি বলেছিল? বিকেলে অফিস ছুটির পর আপনার সাথে যেন ওনার দেখা হয়, মানে আপনি যেন ওনার সাথে দেখা করেন। করেছেন দেখা? আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার একটু মনে ছিল না, আসলে কাজের চাপে ছিলাম তো, এতটাই কোনো কিছুই মাথায় ছিল না। এখন যান, আপনি অফিস কক্ষে আবার ম্যাডামের রুমে যান, তারপর তার সাথে কথা বলেন। উনি আপনাকে কি যেন বলতে চাচ্ছে। প্লিজ একটু ম্যাডামকে বুঝিয়ে দেন যে আমি আজকে অনেক ক্লান্ত, আমি একটু বাসায় যাই, একটু বিশ্রাম করি, কালকে তো ওনার কথা শুনতে পারবো। আমি তো এত কোনো কিছু কথা বলতে পারবো না। ম্যাডামের হুকুম আর আমি সেটা পালন করতেছি। এখন আপনি যাবেন নাকি যাবেন না সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার। আর করার, এখন ম্যাডাম যেহেতু অফিসের বস বলে কথা, যদি না শুনি, প্রথম দিনের কথা অমান্য করি, তাহলে তো আরেকটা ঝামেলা। এই তো বুঝতে পারছেন। এখন যেহেতু ম্যাডাম আপনাকে ডাকতেছে, তাহলে আপনি ম্যাডামের কেবিনে গিয়ে দেখেন ম্যাডাম কি বলে। আমি এখন বাইরের কাজগুলো শেষ করে তারপর বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। ভাই, আপনার সাথে আর
আপনি আমাকে হেল্প করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সুমন সাহেব সেখান থেকে চলে গেল আর মাসুদ আবার উপরে চলে আসলো। এসে তার ম্যাডামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করবে নাকি করবে না সেটাই চিন্তায় আছে। প্রচুর ক্লান্ত লাগতেছে, কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, ভিতরে গিয়ে শুনতে হবে কি বলে। তারপর তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তাকে। তারপর সাহস করে মাসুদ ভিতরে প্রবেশ করে দেখে তার ম্যাডাম মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর মাসুদ সোজা গিয়ে চেয়ারে বসে পড়লো, কোনো কথা বললো না। কি ব্যাপার, এত খামখালি হয়ে গিয়েছেন? আর সকালের কথাটা বিকেল অব্দি মাথায় থাকে না? আসলে প্রথম দিন তো আর একটু চাপে ছিলাম, সবকিছু মিলিয়ে অনেক ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম যে বাসায় গিয়ে গোসল করে একটু ঘুম দেব। এত চাপ নিতে আপনাকে কে বলেছিল রিল্যাক্সে কাজ করতেন? আমি জানি তো, আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি। তারপরও আপনি এত চাপ নিতে গিয়েছেন কিসের জন্য? সবকিছু বলে থাকার জন্য চাকরিটা করতেছি, না হলে চাকরিটা করতাম না। তার জন্য নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আপনি নিজেকে কাজের মধ্যে রাখলে তাহলে আর আপনার সমস্যাটা বেশি দেখা দিবে না। জি ম্যাডাম, এখন বলেন, আর যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে বলতে পারেন। আমি একটু ক্লান্ত তো। চলেন, আপনার সাথে আমি একটু ঘুরবো আর আপনার কাহিনীগুলো একটু একটু শুনবো। আমার খুব মজা লাগতেছে আর কি। বর্ষা এর কথা শুনে মাসুদ কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। তার কলিজাটা ফেটে যাচ্ছে কথাগুলো তুলতে, আর এদিকে নাকি তার ম্যাডামের মজা পাচ্ছে কথাগুলো শুনতে। মানে মাসুদ কি বলবে না বলবে বুঝতে পারতেছে না। তার যে রাগ উঠতেছে সেটাও সে কল্পনা করতে পারতেছে না যে তার ম্যাডামকে এখন কি করা উচিত তার। কিন্তু কিছু না বলে চুপচাপ নিজের ভিতর রাগটা কন্ট্রোল করলো। ম্যাডাম, আজ না আমি বাসায় যাই, কালকে আপনাকে আমি সবকিছু বলবো আবার। শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমিও কিন্তু প্রেমে ধোঁকা খেয়েছিলাম। আমাকেও কেউ একজন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে নতুন করে আমার কাহিনী কি শুনবেন? আমাকেও এরকম একজন ছেড়ে চলে গিয়েছে, এখন তো প্রায় আমাদের কাহিনী মিলেই গেছে। তা আপনিও বুঝতে পারতেছেন যে ছেড়ে গেলে কষ্ট বা নিজের ভেতরে যন্ত্রণা কতটা হয়। আমিও নিজেকে ব্যস্ত রাখার জন্য অফিসে জয়েন করেছি। না হলে আমি কি এই বয়সে অফিসে জয়েন করতাম? চলেন একটু বাইরে কোথাও থেকে ঘোরাঘুরি করি। দেখেন ম্যাডাম, আমার যেটা ডিউটির সময় আমি তো শেষ করে ফেলেছি, এখন আমাকে প্লিজ একটু বাসায় যেতে দেন, আমার ঘুম পাচ্ছে। সমস্যা নেই, আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসব। আমিও এদিক দিয়ে বাসায় চলে যাব। আপনারও তাহলে আর কষ্ট। ম্যাডাম, এটা কি ঠিক হবে বলুন তো? নানা ধরনের কথা বলে যে প্রথম দিনে এসে ম্যাডামের সাথে এত ভাব জমিয়ে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, লোকের কথা তো আর ধরতে পারবো না। সবাই জানে আমি কেমন, আর সবাই জানতো যে আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। সবাই জানে, আর তার জন্য আমি এখানে এসেছি। আর গতকালকে আমি সুমন সাহেবের সাথে ঘুরোঘুরি করছি, আজকে আপনার সাথে ঘুরলাম। আপনার সমস্যা আছে? আসলে ম্যাডাম, সত্যি কথা বলতে আমার আনইজি লাগতেছে, মানে কেমন জানি নিজেকে কি রকম মনে হচ্ছে। আপনার কাছে ভালোবাসাটা কেমন? ভালোবাসাকে আপনি কিভাবে উপলব্ধি করেন? আমার কাছে ভালোবাসাটা সুন্দর, সবসময় সুন্দর, কিন্তু ভালোবাসার মানুষগুলো কখনো সুন্দর হয় না, আর কখনো সুন্দর হয়। আর যখন সুন্দর সুন্দর মিলে যায় তখন ভালোবাসাটার বন্ধনটা আরো দ্বিগুণ বা আরো মজবুত হয়। কথা বলেছেন কিন্তু স্বাভাবিক, কিন্তু এর মর্ম অনেক বড়। যে বোঝার সে বুঝে নিবে, যে বুঝবে না সে কখনোই বুঝবে না। ধন্যবাদ ম্যাডাম, তাহলে দেখা হচ্ছে আবার আপনার সাথে। আজকে ঘুরতে পারলাম না, তার জন্য সরি। সমস্যা নেই, তাহলে আপনি বাসায় চলে যান, যেহেতু অনেক ক্লান্ত আপনি। আর আমি ডিস্টার্ব না করি, আমি বাসায় চলে যাব। আজকে ক্লান্ত লাগতেছে, আমিও একটু ঘুম দেব। কথাটা বলে বর্ষা মুচকি হাসি দিল, আর মাসুদ মুচকি হাসির উত্তরে মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। তারপর দুজনে দুদিকে চলে গেল। তাদের গন্তব্য আলাদা, উদ্দেশ্য আলাদা, এবং তাদের মনে দুজনে আলাদা মানুষের বসবাস ছিল। কিন্তু এখন দুজনের মনে শূন্যতা ভরপুর করে। চোখের কোণায় জমে থাকা পানি দুফোঁটা দুজনে মুছে একটু মুচকি হেসে দিল। নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাসার উদ্দেশ্যে দুজনেই রওনা দিল।